আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা একে একে দেখতে দেখতে প্রত্যেকটা পাবলিক ভার্সিটির পরীক্ষা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কাছে আর হাতে অল্প কিছু অপশন আছে, যেটা হচ্ছে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা। এখানে একসাথে প্রায় 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এর বাইরে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তোমার কি সি ডিসিইউ বা এটা এটা আগে নাম ছিল যেটা সাত কলেজকে নিয়ে বর্তমানে সরকার উচ্চশিক্ষার জন্য এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করছে। এখানে তোমার হিউজ পরিমাণ সিট, এটা তোমার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। এর বাইরে আছে তোমার ন্যাশনাল ভার্সিটি, যেন বাংলাদেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি সিট আছে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে গত বছর থেকে কিন্তু তোমার এডমিশন টেস্টের মাধ্যমে তারা স্টুডেন্ট নিয়ে থাকে, কারণ এখানে তারা কোয়ালিটিফুল স্টুডেন্টকে তারা বাছাই করার জন্য এই ভর্তি পরীক্ষা সিস্টেম চালু করছে। তো তোমরা যারা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পর হতাশ হয়ে গেছো, আসলে হতাশ হওয়ার কিছু নাই, কারণ মানুষ আল্লাহ তাআলা তোমার ভাগ্য যেখানে রাখছে সেখানে যাইতে হবে। তো যাই হোক, গতকালও আমরা গত পরশু দিন দেখলাম আমাদের নার্সিং পরীক্ষাও শেষ এবং গতকালকে নার্সিং পরীক্ষার রেজাল্টও দিয়ে দিছে। তো আসলে তোমাদের যাদের নার্সিংয়ে সরকারিতে হয় নাই তাদের আসলে হতাশ হওয়া যাবে না, কারণ তোমার ভাগ্যে যেখানে আছে সেখানে হবে। তো এরপরে এখন তো আমরা তোমাদের জন্য সবার জন্য চিন্তা করে আমাদের দেখছি অনলাইনে হিউজ স্টুডেন্ট, এবং আমরা সবার কথা চিন্তা করে আমরা এই গুচ্ছ বা জিএসটি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনালের জন্য আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করতে চাচ্ছি। এবং এইখানে তোমাদের সকল বন্ধুবান্ধবকে আমাদের কোর্সে অ্যাড করে দেবা, এবং মানে আমাদের একটা ফ্রি কোর্স, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হবা, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবা। তো আজকে আমরা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের এবং জিএসটিতে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এবং যেগুলো একাধিকবার আসে, আমরা আর একটা জিনিস খেয়াল করছি, যেমন তোমার গুচ্ছতে বেশিরভাগই তোমার স্থায়ী যে যেগুলো আছে ওগুলো আসে, কিন্তু সাম্প্রতিক খুবই কম আসে। তো আমরা এখন তো বারবার যে জিকুলগুলো আসছে, জিকে প্রশ্নগুলো, ওগুলো আমরা কোনো একটা ক্লাস নেব, এবং আগামীকাল থেকে আমরা রেগুলারলি বিগত সালের প্রশ্ন এবং যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা মানে নিয়মিত ক্লাস দিয়ে যাব। তো আজকে আমরা দেখবো কোন প্রশ্নগুলো বারবার আসছে, এগুলো আমরা আজকে জিকে পার্টটা একটু দেখবো। তো সবাই আর কথা না বলে সরাসরি আমি ক্লাসে চলে গেলাম। দেখো, সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ বা অধ্যায় রয়েছে? আমরা জানি প্রত্যেকটা পাবলিক পরীক্ষা বা এডমিশন টেস্টে সংবিধান থেকে একটা প্রশ্ন এসেই থাকে। প্রথম আছে বাংলাদেশের সংবিধান মোট কতটি ভাগ ভাগ বা অধ্যায়। আমরা জানি মোট সংবিধান মোট ভাগ বা অধ্যায় হচ্ছে মোট 11টি। তবে তোমার এই সংবিধানের মোট অনুচ্ছেদ আছে যে 153টি। অনুচ্ছেদ আছে তোমার 153টি। এর বাইরে তফসিল তোমার সংবিধানের তফসিল আছে মোট 60টি। এবং এই আমাদের এই তোমার এই সংবিধান নিয়ে এই মানে টুকিটাকি এই প্রশ্নগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? তো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত? বাংলাদেশ সংবিধান মোট বাক্য হচ্ছে কটি? বাক্য হচ্ছে 11টি। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশে আমরা দেখছি এই বিশেষ করে 7 কলেজ অথবা জিএসটিতে প্রায় পরীক্ষা এসে থাকে যে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি, বৃহত্তম এই হাওর কোনটি, বৃহত্তম বিল কোনটি। এই বৃহত্তম বা ক্ষুদ্রতম নিয়ে একটা প্রশ্ন মাস্ট আসবি। তো তোমরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম এইটা নিয়ে সবসময় মনে রাখবা। যেমন এখানে আছে বাংলাদেশের চাইছি বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি। দেখো, এখানে প্রথমে একটা চলন বিল আছে, তোমরা অনেকে এটা দাগায় দিতে পারো, সবসময় মনে রাখতে হবে চলন বিল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম বিল, ঠিক আছে? বৃহত্তম বৃহত্তম বিল হয়েছে বিল হয়েছে তোমার চলন বিল। তবে আমাদের এখানে চাইছে বৃহত্তম হাওর কোনটি। বৃহত্তম হাওর হচ্ছে তোমার হাকাকলি, ঠিক আছে? হাকাকলি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কি তোমার হাওর। আর দেখো, এই তোমার টাঙ্গু হাওর, এটাও একটা জনপ্রিয় বা তোমার ফেমাস হাওর, সেটা হচ্ছে তোমার কই সিলেট বিভাগে তোমার অবস্থিত। আচ্ছা, এর বাইরে যদি দেখি, প্রাচীন পুণ্ডনগর বর্তমানে কোথায় অবস্থিত? পুণ্ডনগর এবং প্রাচীন দিয়া, এই প্রাচীন আমল থেকে প্রায় একটা প্রশ্ন এসেই থাকে। যেমন আমরা দেখো এখানে আমরা প্রাচীন পুণ্ডনগর বা বর্তমান কোথায় অবস্থিত, আমরা সেটা হচ্ছে কি প্রাচীন পুণ্ডনগর বর্তমানে কোথায় অবস্থিত, বর্তমান যেটাকে বলা হয় মহাস্থানগড়, ঠিক আছে? মহাস্থানগড়। আর তোমার এই যে ময়নামতি কিন্তু তোমার কুমিল্লা জেলা অবস্থিত, ঠিক আছে? এটা কিন্তু ফিরে আসে কুমিল্লা জেলায় অবস্থিত, ঠিক আছে? এরপরে প্রশ্ন, বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রথম কয়লা চালিত বাংলাদেশের দেখো, এই যা এখানে প্রথম হচ্ছে রূপপুর যেটা, এটা কিন্তু হচ্ছে তোমার বাংলাদেশের মানে তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে পারমাণবিক, ঠিক আছে?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে তোমার রূপপুর। এরপরে দেখো পায়রা এবং রামপাল এগুলো কিন্তু তোমার কয়লা ভিত্তিক, এগুলো কিন্তু পরবর্তীতে হয়েছে। কিন্তু তোমার বড় পুকুরিয়া যেটা দিনাজপুর জেলায় বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়েছে কি বড় পুকুরিয়া। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্খল থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ আমরা জানি প্রায় এই যে নদ নদী থেকে একটা প্রশ্ন এসেই থাকে, এবং নদ নদী নিয়ে আমাদের ভালো একটা আইডিয়া রাখতে হবে। দেখো এখানে একটা আছে কি গঙ্গোত্রী। গঙ্গোত্রী কিন্তু তোমার ভারতে যে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী থেকে। তবে আমাদের এখানে সে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র মূলত আমরা জানি তোমার হিমালয়ের মানসর সরোবরের এই অঞ্চল থেকে তোমার উৎপন্ন হয়েছে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে তোমার কি মানসর সরোবর। দেখো ব্লু ইকোনমি বা তোমার নীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এই বর্তমানে এই আধুনিক যুগে এসে বা এই স্মার্ট যুগে এসে তোমার ব্লু ইকোনমিক্স খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই ব্লু ইকোনমিক্স আমরা দেখছি প্রায় পরীক্ষায় কোনো না কোনো টপিকে প্রশ্নটা এসেই থাকে। মূলত ব্লু ইকোনমিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার সমুদ্রের সাথে তোমার সম্পর্কিত, অর্থাৎ সমুদ্রের জল বা সামুদ্রিক যে মাছ বা মৎস্য বা সামুদ্রিক যেই তোমার সম্পদ আছে এগুলোকে তোমার কাজে লাগাইয়া অর্থনীতি যে ডেভেলপ করা হয়, এটাই মূলত হচ্ছে তোমার ব্লু ইকোনমিক্স বা যেটাকে বলা হয় সমুদ্র সম্পদ। ঠিক আছে, এই আছে সমুদ্র সম্পদ। তার মানে ব্লু ইকোনমিক্স হচ্ছে মূলত সমুদ্র সম্পদের সাথে সম্পর্কিত। যেমন বাংলাদেশ সরকার বিগত গত যেই তোমার ডক্টর ইউনূস সরকার যেটা ছিল বা অন্তর্বর্তী সরকার, সেই সরকার কিন্তু ব্লু ইকোনমিক্স নিয়ে বা আমাদের যে বিশাল একটা সমুদ্র ভান্ডার আছে বঙ্গোপসাগর, এটা নিয়ে সে কিন্তু অনেক কথা বা অনেক তথ্য সে দিয়েছিল। এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই ব্লু ইকোনমিক্সের কোনো বিকল্প নাই। ঠিক আছে, আর বাংলাদেশের সবচেয়ে বড় একটা অপার সম্ভাবনা হয়েছে যে এই বঙ্গোপসাগর। তো এই ব্লু ইকোনমিক্সটা এই জন্য আমাদের জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই বিষয়ে আমাদের অনেক বেশি তোমাদের জানতে হবে, জ্ঞান রাখতে হবে। কারণ আমাদের আগামী বিশ্বের সাথে তাল মিলাইতে হলে এই ব্লু ইকোনমিক্সে আমাদের কোনো বিকল্প নাই। পরে দেখো বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম সূর্যোদয় দেখা যায়? সূর্যোদয় আমরা জানি কি সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে। ঠিক আছে, তবে আমাদের এখানে চাইছে বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম সূর্যোদয় হয়। আমরা জানি কি সূর্য তোমার পূর্ব দিক থেকে ওঠে। তার মানে আমরা এটা মাথায় রাখতে পারি বাংলাদেশ সর্বপূর্বে যেই জেলাটা, ওই জেলায় কিন্তু সূর্যের সর্বপ্রথম দেখা যায়। আমরা জানি বাংলাদেশের সর্বপূর্বে জেলা হয়েছে বান্দরবন, এবং সর্বপশ্চিমের জেলা হয়েছে চাঁপাই নবাবগঞ্জ, এবং বাংলাদেশের উত্তরের জেলা হয়েছে পঞ্চগড়, এবং দক্ষিণের জেলা হয়েছে কক্সবাজার। এই চারটে আমাদের মনে রাখতেই হবে। এই যে তার মানে দেখো বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম সূর্য দেখা যায়, সেটা হচ্ছে তোমার বান্দরবন জেলায় এই থানচি উপজেলায় সর্বপ্রথম তোমার সূর্য দেখা যায়। ঠিক আছে, আর এখানে আরেকটু মনে রাখতে হবে বান্দরবন জেলা বাংলাদেশের মানে এটা তো মনে রাখতে, বাংলাদেশ সর্বপূর্বের জেলা হয়েছে বান্দরবন জেলা, এবং এই বান্দরবন জেলা হয়েছে তোমার সংসদীয় 300তম আসন। এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ সংসদের 300তম আসন হচ্ছে যে তোমার এই বান্দরবন জেলা। আর এই বান্দরবন জেলায় কিন্তু মোট একটা সংসদীয় আসন আছে। এইটাও কিন্তু প্রায় পরীক্ষা আসে। কারণ আমরা জানি যেমন প্রত্যেকটা জেলায় সংসদে কয়েকটা আসন ভাগ করা থাকে, বাট এই বান্দরবন জেলাকে মোট একটা আসন আছে, সেটা হচ্ছে 300তম আসন। পরবর্তী দেখো পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেতু হচ্ছে পদ্মা সেতু, যেটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের প্রায় 6টা জেলাকে একসাথে কানেক্টেড করছে। তবে এটা হচ্ছে কোন দুটি জেলা সংযুক্ত করেছে, মানে সরাসরি সংযুক্ত। আমরা জানি এই পাশে যে মাওয়া কোথায় পড়ছে? মাওয়া মূলত মুন্সিগঞ্জ পড়ছে। তার মধ্যে দেখো ঢাকা শুরু তো, যে ঢাকা তো না, এটা হচ্ছে মাওয়া বা মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। হ্যাঁ, এই দুইটা খ নম্বর অ্যান্সার। ঠিক আছে, তোমার এই মুন্সিগঞ্জের হচ্ছে যে তোমার মাওয়া প্রান্ত। ঠিক আছে, মাওয়া প্রান্ত। আর এই শরীয়তপুরে রয়েছে তোমার জাজিরা প্রান্ত। এই জাজিরা প্রান্তকে তোমার কানেক্ট করেছে পদ্মা সেতু। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে আমরা জানি এই জাতীয় স্মৃতিসৌধ বা সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, এটার স্থপতি হয়েছে সৈয়দ মইনুল হাসান। ঠিক আছে, সৈয়দ মইনুল হাসান। আর দেখো এই যে মাজারুল ইসলাম আছে, সে কিন্তু তোমার চারুকলার একাডেমিক প্রতিষ্ঠাতা, এবং স্বামী শিকদার কিন্তু সে বাংলাদেশের একজন বিখ্যাত তোমার কি চিত্রকর্ম, এবং নিতুন কুন্তু সে কিন্তু সাবাস বাংলাদেশের যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যের প্রতিষ্ঠাতা। এটাও কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে। মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট
কোন ধরনের অভিযান ছিল? এটা কিন্তু অপারেশন জ্যাকপট প্রায় এসে থাকে। ঠিক আছে, বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের কাছ থেকে যেই স্বাধীনতা লাভ করছে, এই মুক্তিযুদ্ধে পুরো বাংলাদেশকে মোট 11টা সেক্টরে তোমার ভাগ করা হয়েছে। এর ভিতর তোমার একটা সেক্টর ছিল নৌ সেক্টর, যেটা হয়েছে কত 10 নম্বর সেক্টর। এটা ছিল নৌবাহিনীর আন্ডারে, এবং এখানে কোনো মানে স্থায়ী কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটাও কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে, যেমন কোন সেক্টর নৌবাহিনীর মানে কোন সেক্টরে তোমার কি সেক্টর কমান্ডার ছিল না। এটা হচ্ছে তোমার নৌ সেক্টর, বা সেটা হচ্ছে কত 10 নম্বর সেক্টর। ঠিক আছে, আর এই সেক্টরের আন্ডারে কিন্তু তোমার এই অপারেশন জ্যাকপট তোমাকে পালিত হয়। সেটা কোনটা? এই নো সেক্টর বা নো কমান্ডার। এই নো কমান্ডার অভিযান মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এই 9 নম্বর সেক্টরে বা তোমার এই নো সরি 10 নম্বর সেক্টরের আন্ডারে যে তোমার নৌবাহিনী ছিল বা নৌ কমান্ডার ছিল, তারা 1971 সালে 15ই আগস্ট, মনে রাখতে হবে 1971 সালে 15ই আগস্ট, 15ই আগস্ট 1971। ঠিক আছে, 1971 1971 সালে 15ই আগস্ট এই তোমার এই যে তোমার এই নৌবাহিনীর যে সেক্টর আছে, তারা সবাই মিলা এই তোমার একটা গেরিলা আক্রমণ করে শত্রুপক্ষের অনেকগুলো জাহাজকে ধ্বংস করছিল। সে তার নাম হচ্ছে যে তোমার অপারেশন জ্যাকপট। আবার প্রায় পরীক্ষা এসে থাকে যেন অপারেশন জ্যাকপট কাদের দ্বারা পরিচালিত হয়েছে, সেটা হচ্ছে তোমার নৌবাহিনী দ্বারা বা নৌ কমান্ড দ্বারা। এবং প্রায় পরীক্ষা এসে থাকে যেন অপারেশন জ্যাকপট কোন দেশে মানে কোন দেশের সামরিক বাহিনী ছিল, এটা হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, এরকম এইটা সম্পর্কে জানতে হবে। বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম কার্বন মুক্ত, অর্থাৎ তারা যে কার্বনের যে নেতিবাচক প্রভাব, এটা থেকে তারা সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। অর্থাৎ তারা যেটুকু কার্বন নিঃসরণ করে, ঠিক ততটুকু কার্বন তারা শোষণ করে নিতে পারে। এটা প্রথম বিশ্বের একমাত্র মানে কার্বন মুক্ত দেশ হিসেবে ঘোষণা করছে, যেটা হচ্ছে ভুটান। সেটা হচ্ছে কি ভুটান। কোন প্রণালী এশিয়াকে আমেরিকা থেকে পৃথক করেছে? কোন প্রণালী? এটা জানি আমরা বের্লিন। যেমন এই দেখো হরমুজ প্রণালী, এটা কিন্তু একটা বর্তমান সময়ে ভাইরাল। যেমন আমরা দেখছি গত 2 দিন আগে ইরান, ইসরায়েল এবং কি মার্কিন এই যে 3 দেশে যে যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগার পরপরই যেমন তোমার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করা হয়েছে। এই শহীদের এই প্রেক্ষাপটে এই হরমুজ প্রণালীকে কিন্তু তারা বন্ধ ঘোষণা করছে। কারা করছে? এটা করছে ইরানে। ইরানের কাছে এই হরমুজ প্রণালী কি কাজ থাকছে, এবং এই পুরো বিশ্বের বাণিজ্যিক একটা গুরুত্বপূর্ণ প্রণালীতে হরমুজ প্রণালী। আর এই প্রণালী পুরো বিশ্বের প্রায় 21% তেল রপ্তানি করা হয় এই প্রণালীর মাধ্যমে। তো আমাদের এখানে মূলত প্রশ্ন চাইছে কোনটা হচ্ছে যে এশিয়া এবং আমেরিকা পৃথক করে, সেটা হচ্ছে কি বের্লিন। আর দেখো এসে জিব্রাল্টার, এটা হচ্ছে তোমার যা আফ্রিকা আর ইউরোপকে তোমার পৃথক করেছে কেনা, এটা হচ্ছে জিব্রাল্টার। ঠিক আছে, পরে দেখো আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? আদিম মানুষ, যেমন আমরা আদিম মানুষ বলতে কি বুঝি? আমাদের অনেক পূর্বপুরুষ যারা মূলত এই সভ্য সমাজে বাস করতো না, যারা মূলত পাহাড়ে বা জঙ্গলে থাকছে, তাদেরকে মূলত বলা হয় আদিম মানুষ। আর আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? তলোয়ার না, তলোয়ার তো ছিল মধ্যযুগীয়। তারপর যে পাথর, লোহা, তামা, আমরা জানি পাথর। আদিম যুগের মানুষ প্রথম পাথরকে তারা ঘষে আগুন বা হাতল হিসাবে তারা ব্যবহার করছে। এবং আমরা আগের প্রায় সিনেমা বা আগের প্রায় ইতিহাস পড়তে গেলে প্রথম দেখতাম এই মানুষ প্রথম এই যে এই সমাজী জীব হওয়ার আগে প্রথম তারা আগুন জ্বালাইতে শিখছে। ঠিক আছে, আর এই আগুন কিন্তু মানুষের এই জীবন চলা উন্নত করার পিছনে অনেক বড় অবদান রাখছে এই আগুন নিয়ন্ত্রণ। ঠিক আছে, তার মানে আমরা জানলাম আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল তোমার কি পাথর। গ্রিনউইচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? গ্রিনউইচ বা আমেরিকান বা লন্ডনের তোমার সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? আমরা জানি দ্রিঘিমার বাংলাদেশ প্রায় 90 ডিগ্রি কোণ আগে। আর আমরা জানি 1 ডিগ্রি কোণ মানে তোমার 4 মিনিটের ব্যবধান। কত? 4 মিনিটের ব্যবধান, 4 মিনিট। ঠিক আছে, এই দ্রিঘিমার রেখার যে 90 ডিগ্রি পূর্বে বাংলাদেশ অবস্থান, আর এই 1 ডিগ্রি তোমার ব্যবধান কত? তোমার 4 ডিগ্রি। তার মানে দেখো তোমার 90 তুমি যে 4 দিয়ে যদি গুণ করো, দেখো কত হয়? 4 নং কত? 4 নং 36, তার মানে 0। তোমার এই 360 মিনিট, 360 মিনিট পূর্বে যদি আমরা মিনিট হিসাব করি, আর এই মিনিটকে যদি আমরা যদি কনভার্ট করি ঘন্টা, তার আমরা জানি কত? এটাকে যদি আমরা যদি আমার আচ্ছা 360 যদি ভাগ যদি দেয়, আমি যদি 60 দিয়া, তাহলে কত? 636, মানে 6 ঘন্টা। ঠিক আছে, তার মানে আমরা জানি তাহলে গ্রিনহাউস বা লন্ডনের সময় থেকে বাংলাদেশ পুরো 6 ঘন্টা আগিয়ে। ঠিক আছে,
বাংলাদেশ তাহলে 6 ঘন্টা এগিয়ে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেন। বর্তমানে এই ইউক্রেন এবং রাশিয়া দুইটি পুরো ভাইরাল টপিক, কারণ তাদের যুদ্ধ আজকে দীর্ঘ কয়েক বছর ধরে চলতে আছে, এখনো তারা যুদ্ধ কিন্তু থামে নাই। সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আর ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিন্তু কিয়েভ। কিয়েভ, ঠিক আছে। আর মস্কো হচ্ছে কিন্তু রাশিয়ার রাজধানী, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, রাশিয়ার রাজধানী, ঠিক আছে, রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? স্থায়ী সদস্য সংখ্যা বলতে কি বোঝায়? অর্থাৎ এই জাতিসংঘ, অর্থাৎ কোথায় যদি যুদ্ধ লাগে যায় বা পৃথিবীর কোথায় যদি অস্থিরতা পরিবেশ দেখা যায়, তাহলে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এটাকে মিট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আর এখানে 5টা দেশ তোমার স্থায়ী সদস্য, এবং এই 5টা দেশকে বলা হয় তোমার সুপার 5 বা P5। এটাকে বলা হয় P5 বা সুপার 5 দেশ বা বেটো পাওয়ারের দেশ। বেটো পাওয়ার, এটা মনে রাখতে হবে, বেটো পাওয়ারের দেশ 5টি কি কি এটা মনে রাখো, এটা একটু লিখে রাখো। এটা পরীক্ষা বিভিন্ন আঙ্গিকায়, যেমন বেটো পাওয়ার নিচে কোনটি বেটো পাওয়ার সম্পূর্ণ দেশ, অথবা বেটো পাওয়ার কয়টি, অথবা কারা P5 এর অন্তর্ভুক্ত স্থায়ী সদস্য, মানে ঘুরে ঘুরে আসতেই পারে। 5টা মনে রাখো। প্রথমে হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র লেখো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যুক্তরাজ্য, তারপরে হচ্ছে ধরো চীন, তারপরে হচ্ছে তোমার রাশিয়া, এবং হচ্ছে ফ্রান্স, ঠিক আছে। এই 5টা হচ্ছে তোমার বেটো পাওয়ার সম্পূর্ণ রাষ্ট্র বা সুপার পাওয়ার রাষ্ট্র। আর আর তোমার মনে রাখতে হবে, জাতিসংঘের নিরাপত্তার স্থায়ী সদস্য হচ্ছে 5টি, তবে মোট সদস্য হচ্ছে তোমার 15টি। এবং জাতিসংঘের অস্থায়ী সদস্য কয়টি, এটাও ফেরে কি আসে, মনে রাখতে হবে, অস্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য হচ্ছে তোমার 15টি। আর এই অস্থায়ী সদস্য মূলত প্রতি 2 বছরের জন্য তারা নির্বাচিত হয়, এবং এর ভিতরে প্রায় পরীক্ষা আসে। যেমন তোমার জাপান কিন্তু জাতিসংঘের অস্থায়ী সদস্যের একটি রাষ্ট্র, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে তোমার জাতিসংঘের স্থায়ী এবং অস্থায়ী পার্থক্য। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোল মানে কি? ইন্টারপোল হচ্ছে তোমার আন্তর্জাতিক পুলিশ অপরাধ যে সংস্থা, এটাকে বলা হয় ইন্টারপোল। আর ইন্টারপোলটা মূলত আমরা জানি এটা হচ্ছে ফ্রান্সের লিওয়ে শহরে অবস্থিত। ফ্রান্সের লিওয়ে, মনে কোথায়? ফ্রান্সের লিওয়ে। আর তোমার আর প্যারিস হয়েছে কিন্তু তোমার ফ্রান্সের রাজধানী বা ফ্রান্সের শহর। আর জেনেভায় কিন্তু প্রায় আসে। জেনেভায় কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার তোমার সদর দপ্তর, এর মধ্যে সবচেয়ে বেশি আছে WHO, মানে তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার কিন্তু সদর দপ্তর জেনেভায় অবস্থিত। 2026 সালে ফিফা বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে? মনে রাখতে হবে, এই এখন 26 সাল বা 26 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 26 সালে এই ফিফার তোমার 3টি দেশে সম্মিলিত তোমার এই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই 3টি দেশ, ঠিক আছে, 3টি দেশ কি কি? এটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এই 3টা রাষ্ট্র তোমার এই ফিফা অনুষ্ঠিত হবে 2026। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে? পৃথিবীর ফুসফুস, অর্থাৎ পৃথিবীর আমাদের যেই অক্সিজেন প্রয়োজন, এর প্রায় 25% তোমার একাই দিয়ে থাকে, সেটা হচ্ছে তোমার আমাজন। এই আমাজনকে এই কারণে বলা হয় পৃথিবীর ফুসফুস। আর এটা হচ্ছে তোমার আমেরিকার একটি রেইন ফরেস্ট বা বৃহত্তম বন। তার মানে এটা হচ্ছে তোমার পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনকে, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে তোমার গোবি। এটা হচ্ছে তোমার কোথায়? এটা হচ্ছে তোমার চীন এবং তোমার মালাঙ্গা, এই 2টা শহর নিয়ে অবস্থিত, সেটা হচ্ছে গোবি। আর সাহারা হচ্ছে তোমার সবচেয়ে উষ্ণ মরুভূমি, সেটা হচ্ছে তোমার সাহারা পাহাড়, ঠিক আছে। তো তার মানে তোমার আজকে এই পর্যন্তই।
তো এরপরে তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজকে তোমরা ফলো করে রাখবে, কারণ কাল থেকে আমরা নিয়মিত প্রত্যেক দিন আমরা তোমার এই প্রিপারেশন মানে জিএসটি ন্যাশনাল এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে যা প্রয়োজন আমরা সব কিছুকে ধারাবাহিকভাবে দিব। আজকে তোমরা আমরা জিকে দিলাম এবং রাত্রি তোমরা পেয়ে যাবা বাংলা ক্লাস, এবং এরপরে তোমরা ধারাবাহিকভাবে ইংলিশ এবং অন্য অন্য সাবজেক্টের সব কটা ক্লাস তোমরা পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।